যাও, যেটা বলেছি মাথায় রেখো। আমার কথা শুনলে তোমারই ভালো, না হলে আমি আবার কখন খোলস ছেড়ে বেরিয়ে আসি বলা যায় না। শরীফ এবারেও হতবুদ্ধি, পুরোটা মাথার উপর দিয়ে গেছে। কিসের খোলস, কার খোলস? তবে মন বলল এখানে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা ঠিক হবে না। ভদ্রের মতো একপাশে মাথা হেলিয়ে চলে গেল ছেলেটা। তীব্র সেদিকে চেয়ে থাকে। শুকনো আদল লালচে, চোখ দুটোতে জলজলে ক্রোধ। বিড়বিড় করে বলে, আমার ভিতু মেয়েকে লাইন মারতে চায়, কত বড় কলিজা! আর একটু বাড়াবাড়ি দেখলে হাত ঠুকিয়ে তোর কলিজা বাইর করে নিয়ে আসবো, কুত্তার বাচ্চা কোথাকার! এত স্বল্প আওয়াজ বিমূর্ত হয়ে থাকা পুষ্পিতার কানে যায়নি। মেয়েটার বিস্ময়ে পাল্টে এসেছে ঘোরের জাদুতে। পরপরই সেই চাহনি দুটো আপ্লুত হলো। শক্ত মানবের শক্ত পিঠের দিকে চেয়ে চেয়ে শত কৃতজ্ঞতায় লুটপাট করলো নিজেকে। হেসে কিছু বলতে যাবে তখনই ঘুরে চাইল তীব্র। তেজি চোখ দুটো তাক হতে পুষ্পিতার ঠোঁট বন্ধ, গিলে নিল কথার বান। তীব্র খ্যাক করে বলল, তোমাকে বলেছিলাম না ছুটির পর আমার সাথে যেতে, তাহলে একা বেরিয়ে যাচ্ছিলে কেন? পুষ্পিতা তাজ্জব বনে গেল। এই কথা কখন বলেছেন স্যার? সে মনে করার চেষ্টা চালায়। না বলেননি তো, মিহি কণ্ঠে বলল। এরকম কিছু তো বলেননি স্যার। তীব্র থতমত খেল। তাই তো, এমন কিছু ও বলেনি। চেহারায় গাম্ভীর্যের দাপট বজায় রাখলো, তাও ভারী কণ্ঠে বলল, ঠিক আছে ঠিক আছে, বলিনি তো কি, এখন বলছি, এরপর আমাকে ছাড়া একা একা কোথাও যাবে না। পুষ্পিতার হ্যাঁ না শোনার অপেক্ষায় সে রইল না, নির্দেশ দিয়ে সোজা হেঁটে গেল। মেয়েটা নির্বোধ বনে চেয়ে রইল শুধু। কোথায় গেলে স্যারকে নিয়ে যাবে? এটা কেমন কথা? মানুষ ভাববে কি? ক্যানাডায় তখন অনেক রাত। মনের সুখে টিভি দেখছে পলাশ। মিথিলা পাশেই শুয়ে বিশালাকার ব্ল্যাঙ্কেটটা পেঁচিয়েছে গায়ে। এসির ভলিউম কমাতে কমাতে পলাশ রুমটাকে হিমালয় বানিয়ে ফেলেছে। শীতে তার কাঁপুনি ওঠার জোগাড় হয়েছিল প্রায়। একটু আগে ভরপুর কেঁদেছে মেয়েটা। খিদেতে শুকনো চিপস চিবিয়েছে বসে বসে। বাঙালির পেট, বিদেশে এলেও ভাত না হলে চলে। কিন্তু আজকে আর টাটু শব্দ মিথিলা করেনি। পলাশ যে সাংঘাতিক রকমের ঘাটতারা ছেড়ে বুঝতে বাকি নেই। এই কয়দিনের ঢের শিক্ষা হয়েছে। সে রাবিহীন গো ধরে রইল। ভাতে পানি ঢেলেছে তো ঠিক আছে, কি হবে একবেলা না খেলে? মরে তো আর যাবে না। পলাশ টিভি দেখতে দেখতে এক পল চাইল ওর দিকে, একটু কাছে ঝুঁকে দেখলো মিথিলার ভারী নিঃশ্বাস পড়ছে। আহারে, না খেয়েই ঘুমিয়ে গেল। এ যাত্রায় মায়া হলো ওর। ডাকতে চেয়েও গুটিয়ে আনলো হাত। না থাক, এই মেয়েটা মাত্রাতিরিক্ত বেয়াদব। বাপ মা যে বড় হওয়ার পর বিন্দু মাত্র ভালো শিক্ষা দেয়নি সে তো প্রতি কথাই বোঝা যায়। স্বামী হিসাবে মানে না, সম্মান দেয় না। লাট সাহেবের বেটি, উনি রাঁধবে না, কাজ করবেন না, খালি গিলবেন, শপিং করবেন। বড় আরামের স্বপ্ন দেখে যে ওকে বিয়েটা করেছিল পলাশ জানে। নাও সোনা, এবার আরাম করো, থাকুক না খেয়ে। ডাকতে গেলেই ভাব নেবে, মাথায় চড়ে বসবে। আচমকা পলাশের ফোন বেজে ওঠে, ভাইব্রেট হচ্ছে। ভিডিও কল দিয়েছে কেউ একজন। ও টেবিল থেকে হাতড়ে ফোন আনলো হাতে। স্ক্রিনে শ্বশুরের নাম্বার দেখে এত বিরক্ত হলো। উফ, এই লোকটাও না সারা দিন কল দিয়েই যাচ্ছে, আর যখনই ধরবে মেয়েকে চাই। এর কি মেয়ের খোঁজ না ছাড়া আর কোনো কাজ নেই? অফিসের কাজগুলো কি করে না? পলাশ সচকিতে একবার ঘুমন্ত মিথিলাকে দেখে নেয়। অজগরের মতন শুয়ে আছে দেখো, কোনো নড়চড়ই নেই। ও আলগোছে পাশ থেকে নেমে গেল। অন্য রুমে এসে দৌড় চাপালো। কল রিসিভ করতে খোরশেদুলকে দেখা যায়। তিনি একা নন, পাশে সালমা বেগম। পলাশ ঠোঁটে হাসি টেনে বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি, কেমন আছেন? খোরশেদুল ডগমগ ভঙ্গিতে বললেন, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি বাবা, তুমি কেমন আছো? জি ভালো। দুপুরে ফোন করেছিলেন, এত ব্যস্ত ছিলাম ধরতেই পারিনি। পরে যে কল ব্যাক করব মনেও ছিল না, কিছু মনে করবেন না। না না, সমস্যা নেই, বিদেশে কত ব্যস্ততা তোমার, বুঝি আমরা। আন্টির শরীর এখন কেমন আছে? সালমা বললেন, এই তো ভালো আছি। তা মিথিলা কোথায়? পলাশ ভেতর ভেতর বেজায় বিরক্ত হলো। এরা কল দিলে শুধু মেয়ে মেয়ে করে, আর মেয়েটা সারা দিন করে আরাম আরাম। কিন্তু বিগত দিনে মিথিলার সাথেও যা করেছে, আর মেয়েরও যা স্বভাব, বাপ মাকে পেলেই সব গড়গড় করে নালিশ করে দেবে। তখন আবার যাচ্ছে তাই কাণ্ড হবে আরেকটা। এসব নিয়ে ঝামেলা পোহানোর মতো ফুরফুরে মেজাজ এখন ওর নেই। বিস্তর হেসে মিথ্যা বলল, আসলে আপনার মেয়েকে তো চেনেন, এখানে এসে এক দণ্ড ঘরে থাকে না। আমাদের অ্যাপার্টমেন্টে একটা বন্ধু জুটিয়ে ফেলেছে, দিন রাত তার সাথে ঘুরে বেড়ায়। আজকেও গিয়েছিল বাইরে, ফিরল এই কিছুক্ষণ আগে। টায়ার তো, ঘুমাচ্ছে। খোরশেদুলের মনটা খারাপ হয়ে গেল। স্বর নিভিয়ে বলল, ওহ, আপনি বললে ডেকে দেই, কাঁচা ঘুম তাতে কি, ডাকবো? উনি বললেন, না না থাক, ঘুমাচ্ছে যখন বিরক্ত করার দরকার নেই, ঘুমাক। তা খেয়েছো তুমি? জি। সালমা বললেন, আমার মেয়েটা সংসার করতে পারছে বাবা? ও আসলে কখনো কোনো কাজ করেনি তো, একটু শিখিয়ে পড়িয়ে দিও, ঠিক পারবে।
কথাগুলো পলাশের মনোপুত হলো। প্রসন্ন চিত্তে কিছু বলতে যাবে তখনই খোরশেদুল বিরোধাভাস করে উঠলেন। কেন মিথিলা কাজ করবে কেন? বিদেশে কি কাজের লোকের অভাব আছে? পলাশ কি মিথিলাকে খাটবে নাকি? ওর তো এতদিনের একটা কাজের লোক রেখে দিয়েছে, তাই না বাবা? সাথে দাঁত মেলে হাসলেন ভদ্রলোক। এপাশে নিজের দাঁত চেপে ধরল পলাশ। এই ব্যাটায় মেয়েটাকে নষ্ট বানানোর আসল কারিগর। মেয়েকে দিয়ে কাজ করানো যাবে না, নিজের বউকে কি আয়েসে রেখেছে? তার হাতের রান্না খায় না? ফের হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, তাই তো। তা বাবা মিথিলাকে ওখানকার সিম নিয়েছে? পলাশের উত্তর তৈরি। না, আসলে ও খুব তাড়াতাড়ি নতুন ফোন নেবে, তাই ভেবেছে যে একসাথে সিম কিনবে আর কি। আর আপনারা তো ভাববেন না আঙ্কেল, মিথিলা এখানে ভালোই আছে। সে তো অবশ্যই। আসলে আমার ওই একটা মাত্র মেয়ে তো, মন মানে না বাবা। তারপর প্রায় মাস পার হতে চললো, ওর গলাও শুনি না। চিন্তা তো হবেই বলো। পলাশ মুখ ভার করে বলল, আসলে আঙ্কেল কি যে বলবো, আপনারা ওকে এত দেখতে চান, কথা বলতে চান, ও কিন্তু আপনাদের কথা তেমন মনেও করে না। আমি তো মাঝে মাঝে বলি যে আমার ফোন থেকে কল দিয়ে কথা বলো, বলে যে না, ইচ্ছে করছে না, থাক পরে বলবো। আসলে আপনাদের খারাপ লাগবে বিদায় বলতে চাইনি, তাও বললাম আর কি। খোরশেদুলের হাসিটা মুছে গেল। আর্ত চোখে স্ত্রীর পানে চাইলেন। সালমা মৃদু হেসে বললেন, ও আসলে ছেলে মানুষ তো, সবে একটা নতুন দেশে গেল, একটু ঘোরাফেরা শেষ হলেই ঠিক বাবা মায়ের খোঁজ নেবে দেখো। আচ্ছা বাবা, রাখি আজ, একটু খেয়াল রেখো ওর, কেমন? ভালো থেকো। জি নিশ্চয়ই, আসসালামু আলাইকুম। লাইন কেটে ঠোঁট ফুলিয়ে শ্বাস ফেলল পলাশ। কতগুলো মিথ্যে বলল এই 10 মিনিটে, উফ বিরক্তকর। এ পাশে বসে খোরশেদুল নিলেন নিশ্চিন্তের শ্বাস। মেয়েটা একটু ছটফটে, রংচঙে দেশ দেখেছে, তাই বিভোর হয়ে আছে। সময় হলে ঠিকই খোঁজ করবে বাবার, ঠিকই বলেছে সালমা। তিনি হাসি হাসি চেহারায় স্ত্রীর দিকে দেখলেন, বললেন, আর যাই বলো, জামাইটা কিন্তু লাখে একটা পেয়েছি, তাই না? কত বিনয়ী, সভ্য, দেখলে মেয়ের অনেক খেয়াল রাখে, বোঝাই যায়। সালমা বেগম মাথা নাড়লেন শুধু। ভেতর ভেতর চিন্তায় ভুগছেন তিনি। কেন যেন মনে হচ্ছে এর মধ্যে কোনো গোলমাল আছে। এই এতদিনে যতবার কল দিয়েছে পলাশ কিছু না কিছু বলে মেয়েটার সাথে কথা বলতে দেয়নি। ঘুমাচ্ছে, গোসল করছে, বাইরে গিয়েছে, এসবই থাকে শিরোনাম। আচ্ছা, এগুলা কি সত্যিই ঘটে নাকি সব বাহানা? মায়ের মনটা দুশ্চিন্তায় কামড়ে ধরল। মুখখানা তেমন ডুবে গেল তিমিরে। তাও তো মিথিলার খোঁজ জানেন, কেমন আছে শুনতে পারেন, কিন্তু অন্য মেয়েটা না জানি কোথায় আছে, কেমন আছে, কি দশায় আছে এখন। ওর সাথে কি আর কোনোদিনও দেখা হবে না? কাচের দরজা আলতো হাতে ঠেললেন আবুল। উকি দিয়ে খুব বিনয়ে শুধালেন, আসবো স্যার? জামশেদ সদ্য আয়োজন করেছেন বিশ্রামের। চেয়ারে মাথা এলিয়ে দুদণ্ড চোখ বোজার মধ্যেই বাদ সাধলেন আবুল। ভদ্রলোক বিরক্ত হলেন, সোজা হয়ে বসে ফোঁস করে শ্বাস ছেড়ে বললেন, এসো। আবুল ত্রস্ত ঢুকলেন ভেতর। তেমন ব্যস্ত ভঙ্গিতেই সালাম ঠুকলেন আবার। সরি স্যার, এই সময় আপনাকে বিরক্ত করতে চাইনি, কিন্তু খবরটা না দিলেও তো নয়, তাই একেবারে ছুটে চলে এসেছে। জামশেদের সরল ভ্রুতে ভাঁজ বসল। কি হয়েছে? আবুলের চোখে মুখে ততোধিক উৎকণ্ঠা জানালেন, কি আর হবে স্যার, আজিমপুরে যে জায়গাটা পছন্দ করলেন আপনি, ওই যে সেদিন কথা বলে এলাম, একাব্বর তো এখন ওই দামে দিতে চাইছে না, প্রতি শতাংশে 1 লাখ করে বাড়িয়েছে। জামশেদ খেকিয়ে উঠলেন। মানে বললেই হলো, এটা কি মগের মল্লুক নাকি? মিনমিন করে জানালেন আবুল। ইয়ে স্যার, এটা আবার কথা নয়, একাব্বরই ফোন করে বলেছে। ফুঁসে উঠলেন জামশেদ। এত বড় স্পর্ধা ওর? সামান্য ঠিকাদার কি না স্বরাষ্ট্রমন্ত্রীর কথার উপর দিয়ে যায়? আমি যখন শতাংশের দাম ঠিক করে এসেছি, তখন আমি ওর দামই নেব। আবুলের কণ্ঠে উদ্বেগ। সেটা তো আমি বলেই এলাম স্যার, কিন্তু ও বলছে আপনি জোরাজোরি করলে মিডিয়াকে জানিয়ে দেবে। জামশেদ রাগে থরথর করে উঠলেন, বসা থেকে দাঁড়িয়ে গেলেন ক্রোধে। মুখায়ব খেয়াল করতে আবুল প্রস্তাব ছুড়লেন, স্যার আপনি বললে লোক পাঠাই, বড্ড বার বেড়েছে, ভেঙে দেই হাড়গোড়, কি বলেন? জামশেদ নিম্নষ্ট কামড়ে ডুব দিলেন ভাবনায়। আজিমপুরের ওই জায়গাটা মেন রোডের পাশে। জায়গার দাম উনি যা বলে এসেছিলেন, একাব্বর তো মেনেই নিল। যদিও ওতে লস হতো ওর, কিন্তু মন্ত্রীর উপর দিয়ে কথা বলে লাভ লস দেখার মতো ভুল সে করেনি। তাহলে ফট করে এখন সাপের মতো মাথা তুলছে কেন? প্রতিপক্ষের কারো উস্কানি ছাড়া মামুলি লোক এমন করবে কিনা সন্দেহ। কি করা উচিত হবে এখন?
গন্ধটা যে অনেক ভেতর থেকে আসছে জামশেদের রাজনৈতিক মস্তিষ্কে বুঝে নিতে বাকি নেই। এর পিছনের মূল হোতাকে সেটা না জেনে এক্ষুনি একাব্বরের গায়ে হাত দেওয়া বোকামো হবে। নিশ্চয়ই তার এমন ভুল চালের অপেক্ষাতেই বসে সেই লোক। কোনোভাবে নিজের নাম উঠে এলেই সব শেষ। না না, এসব তো করা যাবে না, বরং এমন কিছু করতে হবে যাতে সাপও মরে লাঠিও ভাঙবে না। একাব্বর সুরসুর করে কম দামে জমি বেচবে, আবার তার নাম শুনলেও লাফিয়ে উঠবে ভয়ে। আবার সেটা লোককে জানানোর মতো প্রমাণও থাকবে না। হাত পা ভাঙলে সেসব প্রমাণ তো এগিয়েই দেওয়া হচ্ছে। নিজের মতো ছক কষে মাথা নাড়লেন জামশেদ। মেজাজ শান্ত করে বসলেন চেয়ারে। প্রথমেই মাথায় এলো তীব্রর কথা। এই কাজ ওকে দিয়ে করাতে হবে। এসব পুঙ্খানুপুঙ্খ মাস্তানিতে তার ছেলের ন্যায় ধূর্ত কেউ নেই। টেবিল হতে শশব্যস্ত মোবাইল ফোন তুলতে গিয়েও থামলেন জামশেদ। আবুল সামনেই দাঁড়িয়ে চোখ জোড়ায় বিভ্রান্ত প্রশ্নসূচক চাহনি। এই লোক তার অ্যাসিস্ট্যান্ট, কিন্তু তবুও ওনার সামনে তীব্রর সঙ্গে এসব সিক্রেট আলাপ আলোচনা করেন না জামশেদ। যেখানে জীব দাঁতকে বিশ্বাস করে না সেখানে আবুল তো কোন ছাড়। সব থেকে বড় কথা, অভদ্র ছেলে তো আর আজকাল ফোন ধরে না। কয়বার যে মুখের উপর লাইন কেটে দিয়েছে, অথচ যাওয়ার সময় কি বলে গেল, আপনার যখন লাগবে ডাকবেন, চলে আসবো। আর এখন কি চালাকি, বাপকে ঘোল খাওয়ানো। জামশেদের ভাবুক মুখখানা চশমার উপর দিয়ে মেপে নিলেন আবুল। নিজের প্রভুভক্তি প্রকাশ করলেন নরম সুরে। কাকে ফোন করতে হবে স্যার? আমায় বলুন, আমি করছি। আপনি আবার শুধু শুধু কষ্ট করবেন কেন? জামশেদের উত্তর তৈরি। ব্যক্তিগত ফোন কল। তীব্রর সাথে একটু দরকার ছিল, হঠাৎ মনে পড়লো সে তো এখন কলেজে বোধ হয়। বলতে বলতে চোখ ঘুরিয়ে দেয়াল ঘড়ি দেখে নিলেন তিনি। তীব্রর নাম শুনতেই ভেতরে ভেতরে মেজাজখানা খিচড়ে গেল আবুলের। সঙ্গে সঙ্গে মনে পড়ল অসভ্য ছেলের চর খেয়ে চেয়ারের উপর নিজের উল্টে পড়ার কথা। ইজ্জতে থাপা বসলো যেন। একটু চুপ থেকে নিজেকে সামলালেন আবুল। রয়ে শয়ে বললেন, স্যার, আপনি যদি অভয় দেন একটা কথা বলতে পারি? বলো। মানে ছোট স্যার আজ কতগুলো মাস হয়ে গেছে গাজীপুরে আছেন। ওখানে যাওয়ার পর থেকে আপনি কি কোনো খোঁজ খবর নেননি ওনার ব্যাপারে? জামশেদ বলল, নিয়েছি। কলেজে রেগুলার যাচ্ছে, ছাত্রছাত্রী পড়াচ্ছে, ভালো লেগেছে শুনে। আবুলের খটকা বাড়ল। উৎকণ্ঠিত হয়ে বললেন, কি বলছেন স্যার? ছোট স্যার কলেজে পড়াচ্ছেন এখন? তেমনই তো শুনলাম। কেন বলো তো? না মানে স্যার, আমার কাছে পুরো ব্যাপারটাই কেমন যেন ঘোলা ঘোলা লাগছে। আপনার যে ছেলে সারাদিন বাড্ডার মোড়ে জিপ নিয়ে পড়ে থাকতো, বন্ধু বান্ধব দিয়ে রাত বিরতে ক্লাবে ক্লাবে ঘুরতো, বাড়ি ফিরতো গলা অব্দি মদ গুলিতে গুলিতে বিট্টু মাস্তান নামে যার কুখ্যাতি, সে হঠাৎ একটা কলেজের শিক্ষক হতে অত দূর গিয়েছে। এটা নিয়ে আপনার কোনো সন্দেহ হচ্ছে না স্যার? এর ভেতরে অন্য কোনো রহস্য আছে কিনা, সব কিছু ঠিকঠাক চলছে কিনা? আমার মনে হয় আপনার এ বিষয়ে একবার জোরদার খোঁজ নেওয়া উচিত। আপনি বললে আমিও নিতে পারি। জামশেদ চোখ নাক গুটিয়ে চেয়ে রইলেন কিছুক্ষণ। যতই বাপ ছেলে নীরব দ্বন্দ্ব চলুক, উনি তো পিতা। নিজের ছেলের নামে অমোঘ সত্যগুলো কোনো বাবাই শুনতে চায় না। খুব রেগে বললেন, তোমার ডিউটি আমার উপর আবুল। আমার ছেলেকে নিয়ে এত তদন্ত করতে তোমাকে কে বলেছে? এসির বাতাস বওয়া ঝিমঝিমে কক্ষে জামশেদের কণ্ঠস্বর আরো দ্বিগুণ ভারী শোনায়। আবুল ঘাবড়ে গেলেন। মাথা নামিয়ে বললেন, সরি স্যার। সরির কিচ্ছু নেই। এটা তোমার ভুল নয়, এটা তোমার দৃঢ়তা। আর কোনোদিন যেন তীব্রর ব্যাপারে এভাবে নাক গলাতে না দেখি। ভদ্রলোক মিইয়ে যান। যুক্তিতর্কে সুযোগ হারিয়ে দাঁড়িয়ে থাকেন পরাস্ত বেশে। বাপ ছেলের তো গদগদ সম্পর্ক নয়, যথেষ্ট খাপছাড়া। সেজন্য ঝোপ বুঝে কোপাতে গিয়ে নিজেই ফেসে গেলেন। জামশেদ গম্ভীর বনে শুধালেন, আর কিছু বলবে? কালো মুখে ঘুরে হাঁটা ধরলেন আবুল। এসো তাহলে। ওই ব্যাপারে নিয়ে কি করবেন বললেন না যে স্যার? জানাবো, যাও। নিজের প্রতি ভীষণ রকম মেজাজ খারাপ হলো বই কি। কি দরকার ছিল একবারই এসব বলার? স্যারের চোখে ভালো হওয়ার বদলে হিতে বিপরীত ঘটে গেল। উফ! আবুল বেরিয়ে গেলে জামশেদ ফের পিঠে হেলালেন একে দাঁড়ায়। ব্যাপারটা নিয়ে তার যে খচখচ লাগছে না বা লাগেনি তা নয়। আবুলের কথায় আরও প্রকট হলো এই যা। সত্যিই তো, ওখানে কি এমন মৌচাক পেল তীব্র, যার জন্য বাড্ডাতে পাই রাখতে চাইছে না। আর সব ছেড়ে ছুড়ে ওখানে গেলই বা কেন? জামশেদ খবর নিয়েছেন বাড্ডায় তীব্র দলবল এখন আর বসে না। হুট করে সব নাকি উৎখাত হয়ে গিয়েছে। কে উৎখাত করলো? অন্য কেউ না, তীব্র নিজেই। জামশেদের মস্তিষ্ক প্রশ্নে ভর্তি হয়ে যায়। সবকিছু এলোমেলো লাগে। নিজের ভাগ্যের উপর মেজাজ বিগড়ে যায় সাথে।
কোথায় এখন ব্যবসা বাণিজ্য ছেলেকে বুঝিয়ে দিয়ে আরাম করবেন তা না, উল্টো সেই নবাবজাদার পেছনেও এখন গোয়েন্দা লাগাতে হবে। না, ব্যাপারটা সাধারণ বলে মনে হচ্ছে না। কলেজে শিক্ষক আদৌ মন থেকে হয়েছে কিনা একটা খোঁজ নিতেই হবে এবার। কলেজ বাদ দিয়ে ওর জীবনের উপর নজরদারি করতে হবে। কোথায় যায়, কি করে, সব জানা চাই। বলা তো যায় না কিছু করতে গিয়ে যদি কেউটে বেরিয়ে আসে। পুষ্পিতা ভীষণ রকম দোটানায় পড়েছে। তীব্রর পাশাপাশি সিটে বসে একবার লজ্জা লাগছে, একবার হচ্ছে অস্বস্তি। অন্য সময়ের মতো কুণ্ঠায় ঠিকঠাক নুইয়ে যেতে পারছে না। লজ্জার কারণ অতীতে তীব্রর ঘটিয়ে আসা ঘটনা হলেও অস্বস্তির কারণ তনুজা। সেই মেয়ে স্যারের জন্য এত পাগল জানার পর পুষ্পিতার কেন যেন কিচ্ছু ভালো লাগছে না। সব রংচাটা দেয়ালের ন্যায় ঠেকছে। ও মেরুদণ্ড সোজা করে বসে থাকার প্রয়াস চালায়, বুকের উচ্চাটন সামলাতে চায় শক্ত হাতে। হঠাৎই ড্রাইভিংয়ে ব্যস্ত তীব্র সিটি বাজিয়ে উঠল। কালচে অষ্টপুট গোল করে সুর তুলেছে গানের, ভরা স্বরে দারুণ তাল, শাহরুখ খানের সেই तुझे देखा तो ये जाना सनम प्यार होता है दीवाना सनम अब यहाँ से कहाँ जाए हम तेरी बाहों में मर जाए हम। পুষ্পিতা চমকে তাকায়। স্যার গান গাইছেন, তাও এই গান। সেদিনের সেই চ্যালেঞ্জ দিবি না সালা, মারকুটে গান চালানো তীব্রর সাথে আজকের এই রোমান্টিক গান গাওয়া তীব্রকে পুষ্পিতা গুলিয়ে ফেলে। পরপর মাথায় ভিড়ে নতুন কোনো ভাবনা। হঠাৎ এই গান কেন গাইলেন স্যার? কি অর্থ এর? কোনোভাবে কি ওকে শোনাতেই? পুষ্পিতা বক্ষস্থলে তোলপাড় ঘটে না আজ, বরং থমকে থাকে সবকিছু। স্যার কি সত্যি ওকে পছন্দ করেন? মেয়েটা মাথা নামালো। খুশি হবে না কি করবে সন্দিহান সব। শিক্ষক পছন্দ করলে ছাত্রীর কি খুশি হওয়া উচিত নাকি দুঃখ পাওয়া উচিত? প্রেম সম্পর্কে আনারি পুষ্পিতা কোনো সিদ্ধান্তে যেতে পারলেন না। ঠোঁট টিপে এক পল চোখ তুলে তীব্রর দিকে চাইল শুধু। মানুষটা ফিরল তখনই। পাশে বসা এক রূপসীর বিস্মিত বিভ্রমে চুবানো নজরে সন্ধি হলো সহসা। বিব্রত হওয়ার বদলে হাসলো তীব্র, সাথে ড্রান ভ্রু নাচালো। সেই হাসি এত সুন্দর, পুষ্পিতার দু চোখ ছাপানো বিস্ময়ে রাতারাতি বিমোহ নেমে আসে। সব ভুলে তীব্রর মুখের দিকে চেয়ে থাকতে ইচ্ছা হয়। পুষ্পিতা ইচ্ছেকে প্রাধান্য দিল আজ, কিংবা হাজার যুদ্ধ করেও চোখ সরাতে পারে না। তীব্র সুদর্শন ঠিক আছে, কিন্তু আজকের এই দর্শনের সৌন্দর্যে যেন কয়েক গুণ ধারালো, যেই শানে পুষ্পিতার একটু আগের অস্বস্তি ছিন্ন ভিন্ন হয়ে যায়। আর এই যে হাসলো তীব্র, সে হাসি যেন শতকোটি ঐশ্বর্য ঘেরা। পুষ্পিতার কি হলো ও নিজেই জানে না। শুধু মনে হচ্ছে এমন চেয়ে থাকাতেই শান্তি, এমন মুগ্ধ হওয়াতেই সব সুখ। নারীর হাসিতে প্রাণ দেওয়া পুরুষ আছে কিনা কে জানে, কিন্তু এমন পুরুষের হাসিতে প্রাণ দেওয়া এ যেন বহুগুণ গৌরবের। তীব্রর খেয়াল পড়ল পুষ্পিতার হা হয়ে থাকা ভ্রুযুগল বেঁকে গেল অমনি। তীরস্থ চাহনিতে নেমে এলো তীক্ষ্ণতা। মুখের উপর বলল, এভাবে কি দেখছো? না মানে, তীব্রর মুখবিবর হাস্যহীন। পুষ্পিতার অপ্রতিভ চিত্ত কমাতে চেয়েও কিছু বলল না। শুষ্ক গলায় খাকারি দিয়ে শুধালো। ওই ছেলেটাকে তুমি চেনো? প্রসঙ্গ ঘুরে যাওয়ায় মনে মনে হাঁপ ছাড়ল পুষ্পিতা। স্যার তবে কিছু মনে করেননি, জবাব দিল বিলম্বহীন। শরীফ হাসান ছেলেটা যাকে শেষ দিকে বকলেন। সঠিক উত্তর। অথচ তীব্র এমনভাবে চাইল যেন পৃথিবী উল্টে গেছে। হুট করে ব্রেক কষল গাড়িতে। পুষ্পিতা অপ্রস্তুতিতে ঝুঁকে যায়, ভোরকে তাকায় ওর দিকে। তীব্র সরু নাকটা জোয়ারের মতো ফুলতে দেখা গেল। মেয়েটা ঘাবড়ে গেল তাতে। মিনমিনে কণ্ঠে বলল, আমি কি কিছু ভুল বলেছি স্যার? তীব্রর কণ্ঠে তেজ। এর মধ্যে ছেলেটার নামও মুখস্থ করে ফেলেছো? পুষ্পিতা চোখ বড় করল। না না না, মুখস্থ করব কেন, তখন শুনেছিলাম তাই মনে ছিল। তীব্র সুচালো নেত্রে চেয়ে, একবার শুনেই মনে রেখেছো? কেন, কোনো ইন্টারেস্ট আছে ওর উপর? প্রশ্ন ছুড়ে অপেক্ষায় রইল সে, ঠিক যেন ডোবার মাঝে ছিপ ফেলে রাখা বড়শির মতো। দাঁত খিচে ভাবল, শুধু একবার শুনি হ্যাঁ, তোমাকে কি করব জানি না, তবে ওটাকে আজকেই পিষে ফেলবো মাটিতে। পুষ্পিতা জিভ কাটল সবেগে। ছি ছি, কি বলছেন? ওনাকে আমি দেখলামই তো আজ। তীব্র শান্ত হওয়ার কথা কিন্তু হতে পারল না। তার মেজাজ খুব গুছিয়ে বিগড়ে গেছে। চুপচাপ হুইল ঘোরাতে দেখেই পুষ্পিতার মুখে অমাবস্যা নামলো। স্যার কি ওকে ভুল বুঝলেন? কি ভাবলেন? শরীফ ছেলেটাকে ওর পছন্দ, নিশ্চয়ই রাগ করেছেন খুব। পরপরই প্রশ্ন উঠল মনে, স্যার রাগ করলে ওর কি? এই জবাব পুষ্পিতার কাছে নেই। সত্যিই তো, তীব্র রেগে গেলে তার কিছু হওয়া উচিত না, কিন্তু স্বাভাবিক ব্যাপারগুলো সবসময় স্বাভাবিক থাকে না। কখনো কখনো অস্বাভাবিকত্বের দোলাচলে খেয়ে হারাতে হয়। প্রতাপী হাতে মানুষের হৃদয়কে কবজা করে তারা। পুষ্পিতারও এখন তেমনই হচ্ছে, যেন এক্ষুনি তীব্রর কাছে সাফাই দেওয়া জরুরি, না হলে ব্যর্থ তার ভুবন, বিফল ছোট্ট জীবন। পুষ্পিতা বারবার কিছু বলার চেষ্টা করে, পারে না। জিভখানা ভীষণ রকম দোনামোনা করে চুপসে থাকে ভেতরে। পরাজয়ের অসহায় ভাব লেপ্টে আসে চেহারায়।
সুরূপার সেই বিধ্বস্ততা হয়তো টের পেয়েছে তীব্র। সম্মুখে চেয়ে চেয়ে ঠোঁট কামড়ে নিঃশব্দে হাসল সে। গাড়ি ব্রেক যখন গন্তব্য ছয় ছোট করে বলল, নামো। পুষ্পিতার মুখের মেঘ বাড়ল, মনের আনাচে কানাচে ছুটে গিয়ে খুঁটি গেড়ে ঘর বাড়ি বানালো। তীব্র থমথমে চেহারা অমানিসার তাণ্ডব প্রকট করলো আরো। স্যার সত্যিই ভেবে নিয়েছেন শরীফ ছেলেটির সাথে ওর কিছু আছে। ইস, কি বাজে ব্যাপার। ও গুটি গুটি কদমে নেমে দাঁড়ায়। তীব্র জিপ লক করে নামলো। পুষ্পিতা নিম্নষ্ট চেপে পেছনে ফিরল বাড়ি যাওয়ার জন্য। আচমকা চারটে ছেলে হুড়মুড়ে ভঙ্গিতে দৌড়ে এলো কাছে। সমস্বরে চিল্লিয়ে বলল, আসসালামু আলাইকুম। পুষ্পিতা এমনি ভীতু, ভয় ডর তার রক্তে মিশে। চারটে সমর্থ যুবক আকস্মিক সামনে আসায় রুগ্ন বুকটা ছ্যাদ করে উঠল, চিৎকার ছুড়ল নিজেও। পিছিয়ে যেতে নিলেই কারো নীরের বক্ষে পিঠে সংঘর্ষ লাগে। হকচকে ফিরে চাইল মেয়েটা। তীব্র সবে দাঁড়িয়েছে এসে থই থই পাড়াবাড়ি সাঁতার কেটে হাঁপিয়ে ওঠা মানুষ কোনো দ্বীপের দেখা পেল, যেমন ঝলকে উঠে। পুষ্পিতার ঠিকও সেরকম হলো। এক লাফে চট করে পেছনে গিয়ে দাঁড়ালো তীব্র। দুর্বল আঙ্গুল আঁকড়ে নিল বাহুর গোছানো শার্ট। চোখে মুখে শঙ্কা, আতঙ্কিত নজর, অথচ বক্ষের চারিধার জুড়িয়ে গেছে তীব্রর। একবার নিজের বাহু ধরা পুষ্পিতার হাত দেখল সে। সামনে ফিরে চোখ বুজে গভীর শ্বাস টানলো, আস্তে করে বলল, ভয় নেই, ওরা আমার বন্ধু। পুষ্পিতা হোঁচট খেলো, ওষ্ঠযুগল ফাঁকা করে মুখ তুলল তীব্রর দিকে। পরপর কাচুমাচু চেহারায় মিরাজদের দিকে তাকাতেই ওরা বিস্তর হাসি ঝোলায় ঠোঁটে। আবারও সেই মিলিত কণ্ঠ, আসসালামু আলাইকুম। পুষ্পিতার মুখটা এইটুকুন হয়ে আসে, এবার ভয়ে নয় লজ্জায়। কি বোকামিটাই না করে ফেললো। ইস্কি ভাবলো সবাই। নিভুসরে উত্তর দিল সালামের। সরে এসে বলল, সরি, আমি আসলে আপনাদের চিনি না তো, তাই একটু ভয় পেয়ে গিয়েছিলাম। আরমানের কণ্ঠে প্রফুল্ল, কোনো ব্যাপার না, আজকেই তো প্রথম দেখা হলো, আস্তে আস্তে ঠিক চেনে যাবেন। তার মুখ থেকে ভাবি শব্দটা ছিটকে বের হতে চাইছিল, খুব কৌশলে গিলে নিল তাও। কথা শেষে চোখ ফেরালো তীব্রর দিকে, নীরবে জানতে চাইল, সব ঠিকঠাক বলেছি তো? তীব্র সে জবাব দিল না। পুষ্পিতাকে বলল, ওরা আমার খুব পুরনো বন্ধু, এখানে এসেছে অল্প কিছুদিন। পরিচয় করিয়ে দিই, ও শাফিন, ও মিরাজ, ও আরমান, আর ও মুশফিক। আলাপচারিতার সময় একটু হাসলো মুশফিক। পরপরই আর চোখে শাফিনের দিকে দেখলো। সেদিন তো অত করে বুঝিয়েছিল ওকে, বুঝতে চাইলো পুষ্পিতাকে এত কাছ থেকে দেখে আজ তার মতিগতি কি হয়। কিন্তু না, শাফিন হাসছে, কপটতা শূন্য ফুরফুরে হাসি। মিরাজ আগ বাড়িয়ে শুধালো, কেমন আছেন? পুষ্পিতা বলল, জি ভালো, আপনি? ভালো ভালো, খুব ভালো। শাফিন জিজ্ঞাসা করল, পড়াশোনা ঠিকঠাক চলছে তো? জি। তীব্র বলল, এবার বাসায় যাও। পুষ্পিতা বাধ্যের ন্যায় মাথা ক্যাত করলো। চোখের কোণা দিয়ে লম্বা পুরুষটিকে দেখে চলে গেল নিশ্চুপ। সঙ্গে সঙ্গে মুখ ছোটালো মিরাজ, কণ্ঠে হই হই ভাব, ভাই তুই কত এগিয়ে গেছিস। যে মেয়ে সেদিনও তোকে দেখে ভয়ে দৌড়ে পালালো, আজ সে ভয় পেয়ে তোর পেছনে গিয়ে লুকাচ্ছে। মাই গড। তীব্র এক পেশে হাসে সোজাসুজি জানায়, শি অলসো লাইকস মি। মুশফিক অবাক হয়ে বলল, কি করে বুঝলি? তীব্র এত জবাব দিল না, শুধু হেসে গেল শব্দহীন। তারপর চিলের মতো দক্ষ নজর বোলালো বন্ধুদের দেহে। হুবহু তার মতো করে বসনভূষণ পাল্টে এসেছে ওরাও। গুছিয়ে শার্ট পরেছে, চুল পরিপাটি। সবাইকে সুন্দর ভদ্র লাগলেও আরমানের সাথে এই পোশাক এখনো ঠিক মানায়নি। তার ব্রাহ্মতে একটা আড়াআড়ি কাটা দাগ আছে, ফ্যাশনের জন্য নিজেই কেটেছিল। সেজন্য গুন্ডা গুন্ডা ছাপটা এখনো স্পষ্ট আদলে, কিন্তু সন্তুষ্ট তীব্র। নিজের জন্য বন্ধুদের এইটুকুন কাজ সত্যি তার মন ছুঁয়েছে। নির্ভেজাল হাসি ঠানল ঠোঁটে, প্রশ্ন করলো কোমল গলায়, তোরা এখানে কেন? সাফিন ঢাকা ব্যাক করবে আজ? ওকে এগিয়ে দিতে যাচ্ছি, তোকে দেখে এলাম আর কি। আরমানে চটপটে জবাব। তীব্র শাফিনের দিকে ফিরলে এক টুকরো হাসলো সে, যে হাসি ফের সূক্ষ্মতা দিয়ে মেপে নিল মুশফিক। এটা ট্রেনের হিচড়ে আনা হাসি নয় তো? শাফিন তীব্রর কাছে এগিয়ে আসে, কাঁধ পেঁচিয়ে বলে, চলে যাচ্ছি রে, বনু আর মা একা, বললাম না পরে আবার আসবো। কোনো কিছু দরকার হলে জানাস আমায়। ও ঘাড় কাত করলো, ঠিক আছে, সাবধানে থাকিস। অল দ্য বেস্ট ফর এভরিথিং। তীব্র কিছু বলতেই যাচ্ছিল, এর মাঝে ফোন বাজলো। পকেট থেকে বের করে দেখলো জামশেদ তালুকদার আবারও কল করেছেন। ও বিত স্পৃহায় চসূচক শব্দ তুলল জিবে, লাইন কাটলো না। রিংটোন বেজে বেজে নিজেই বিচ্ছিন্ন হয়। হুট করেই মেসেজ এলো তারপর। তীব্র যখন মেসেজে মন দেয়, এপাশে মুশফিক শাফিনের পাশ ঘেঁষে দাঁড়ালো, কণ্ঠ চেপে বলল, একটু কথা আছে, এদিকে আয়। শাফিন পেছনে যায়, একটু দূরে এসে থামে। কি বলবি? বলবো না, একটা সত্যি কথা জানতে চাইবো। শাফিন কপাল গোছালো, এখন আবার কি কথা?
মুশফিকের মাঝে ভনিতা নেই, ফটাফট বলল। তোর কি এখনো পুষ্পিতার প্রতি কোনো ফিলিংস আছে? সাফিন জিভ কাটে, মাথা নাড়ে ঝড়ের গতিতে, অবিলম্বে জবাব দেয়। কি যে বলিস, সেদিন আমায় এত সুন্দর করে বোঝালি, এরপরও আমি কি ভুল করব? সত্যি বিট্টু পাশে না থাকলে কি হতো আমার, মাহারা হতাম। একটা সামান্য মেয়ের জন্য বন্ধুত্বে ফাটল ধরানোর মতো বেইমান আমি নই রে। আর এখানে এসে যা দেখছি, বিট্টুটা যেভাবে মেয়েটার প্রেমে ডুবেছে, এরপরেও তাকে নিয়ে দুঃস্বপ্নেও আমি কোনোদিনও ভাবতে চাই না। ও এখন তোমাদেরই ভাবি, আমারও। এতক্ষণে শ্বাস নিল মুশফিক, হাসলো বড় নিশ্চিন্ত ভঙ্গিতে, তৎক্ষণাৎ জড়িয়ে ধরে বলল। শুনে খুব খুশি হলাম বন্ধু, খুব ভালো থাক তুই। জামশেদের নম্বরের জন্য বরাদ্দ ইনবক্সটা এতদিন খালি পড়েছিল, আজ প্রথমবার মেসেজ এসেছে সেখানে। তীব্রর খটকা লাগলো খানিকটা, কিছু কি ঘটেছে ওখানে? ইনবক্স অন করলো চিন্তা সমেত। জামশেদ সমস্ত রাগ ক্ষোভ উগলে দিতে লিখেছেন। অভদ্র অসভ্য ছেলে, কতবার কল দিয়েছি, ধরার নাম নেই। তোমার মা অসুস্থ, সেই খবরটা অবধি নিচ্ছ না। তার প্রতি এত দরদ তোমার, তাই না? কি ব্যাপার, কোথায় যাচ্ছিস? বাড়ি, মা অসুস্থ। মুশফিক বলল। আন্টি অসুস্থ? সে কি, আমরা আসবো? না, এখানে থাক, পুষ্পিতার দিকে খেয়াল রাখবি। সাথে আঙ্গুল উঁচিয়ে বলল। কোনো রকম উল্টাপাল্টা করলে কিন্তু। মিরাজ সচেতন ভঙ্গিতে মাথা নাড়ে। না না, কিচ্ছু করব না ভাই, ও এখন আমাদের সমগ্র জাতির ভাবি, ভাবের সাথে কি অসভ্যতা মানায়? সাফিন বলল। বিট্টু যখন ঢাকায় যাচ্ছিস, তাহলে আমি তোর সাথেই যাই। তীব্র বলল। আয়। সাফিন ঝটপট উঠে বসলো, নিমিষেই সাই বেগে ছুটে চলল গাড়ি। নাহিদ খুব বড় বিপাকে পড়েছে, একটা নয় আধটা নয়, দুটো মুসিবত যাকে বলে। প্রথমটা হলো বাজার থেকে কিছু কই মাছ এনেছে ও, একেবারে জ্যান্ত হাত পাছড়া মাছ, কিন্তু কাটাকাটি তো দূর, কিভাবে ধরবে, কোন অ্যাঙ্গেলে বেচারা সেটাই বুঝতে পারছে না। টাটকা দেশি মাছগুলো দেখে লোভ সামলাতে পারেনি ছেলেটা, অথচ এখন নিজেই হাত পিত্তেশ করছে এই বোকা বোকা সিদ্ধান্তের জন্যে। প্রথমটা সাদাসিধে সমস্যা হলেও দ্বিতীয় বিপদ তুখর। প্রায় অনেকটা সময় পেরিয়েছে, তীব্র ফোন ধরছে না। সেই সকালে কলেজের জন্য বের হলো, এখন প্রায় সন্ধ্যা, এখনো বাসায় আসেনি। নাহিদের মাথা ফেটে যাচ্ছে চিন্তায়। বিট্টুটা এখানে আসতে না আসতেই মারপিট করেছে, তার উপর অচেনা নতুন জায়গা। ছেলেগুলো ওকে একা পেয়ে কিছু করলো কিনা সেই শঙ্কায় বুক কাঁপছে ওর। নাহিদ তার ষষ্ঠ ইন্দ্রিয়ের প্রতি বরাবরের ন্যায় আজকেও বিরক্ত হলো, কোনোরকম কিছু আন্দাজে কুলাচ্ছে না। কোথায় যেতে পারে বিট্টু? এই যে আজ তার জীবনের একটা খুশির দিন, অথচ ওকে জানাতেই পারছে না। নাহিদের চাকরি হয়েছে, মোটামুটি বেতন। এই মফস্বলে অমন হাইফাই স্কেল কে আর দেবে? সে হতাশ চোখে একবার টেবিলে রাখা মিষ্টির প্যাকেটটাকে দেখলো, সেই কখন এনেছে ফ্ল্যাটে বিলি করবে বলে, কিন্তু এখনো পড়ে আছে অমন। বিট্টুকে আগে না খাইয়ে বাকিদের কিভাবে দেবে সে? কিন্তু ওদের বাসায় ফ্রিজ নেই। শুকনো মিষ্টি হলে চিন্তা ছিল না, তবে রসগোল্লা তো টিকবে না গরমে। নাহিদ ফোঁস করে শ্বাস ঝাড়ে, বাটি এনে মিষ্টি তুলে রওনা করে নুহাদের ফ্ল্যাটের উদ্দেশ্যে। অন্যমনস্ক হাতে দরজা খুলল যখন ওপাশে কেবল এসে দাঁড়িয়েছে নুহা। আচমকা মেয়েটাকে দেখে ভড়কে গেল নাহিদ। নুহার ওসবে খেয়াল নেই, ওকে দেখেই ঢেউয়ের মতো উচ্ছ্বসিত হাসলো সে, আনন্দে হড়বড় করে বলল। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।